21শে জুলাই কাল প্রস্তুতি পর্ব চলছে। আপনারা প্রত্যেকেই জানেন 4 শিবিরে পালন হবে, যেমন কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, এনসিপিআই দিল্লিতে পালন করবে, তেমনই দেখা যাচ্ছে আরেকটা কংগ্রেস শিবিরেও পালন হবে। কিন্তু সেই 21শে জুলাইয়ের আগে শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় এক ঢিলে 5 পাখি মারলেন। কেন বলছি? আমরা প্রত্যেকেই শুনেছি, আমরা প্রত্যেকটা সময় শুনেছি মমতা বন্দ্যোপাধ্যায় অসংখ্য কমিশন করেছেন, 21শে জুলাই নিয়েও অসংখ্য কমিশন করেছিলেন। কোথায় গেল তার রিপোর্ট? কিন্তু আজ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বিধানসভায় একদম আগুন ধরিয়ে দিলেন। কেন বলছি বলুন তো? সেই যে চাপা পড়া যে ফাইল, যে রিপোর্ট, সেটা কিন্তু শুভেন্দু অধিকারীর হাতে পৌঁছেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কমিশন করেছিলেন তার রিপোর্ট শুভেন্দু অধিকারীর হাতে পৌঁছেছেন। তিনি আজ বিধানসভায় যা বললেন, আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। পুরোটা স্যার আপনার থেকে জান। মানে অত্যন্ত আশাব্যঞ্জক। তোমার দর্শকদের বলতে চাই যে বছরকে বছর আমরা যারা বারবার অভিযোগ করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে আপনি করদাতাদের টাকায় একের পর এক কমিশন তৈরি করেছেন, অথচ তার কোনো প্রতিবেদন আপনি জনসমক্ষে রাখেননি। আপনার আমার টাকা দিয়ে 1993 সালে 21শে জুলাই যুব কংগ্রেস কর্মীদের উপর যে গুলি চালনার ঘটনায় 13 জন কর্মী শহীদ হয়েছিলেন, তারা কি কারণে গুলি চলেছিল, গুলি চালনার জন্য দায়ী কে ছিল, তা নিয়ে একটি তদন্ত কমিশন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর গড়ে তুলেছিলেন। এই কমিশনের মাথায় ছিল বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়। কমিশন একের পর এক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ডেকে পাঠানো হয় হাজিরা দেওয়ার জন্য, তদন্তের জন্য। তার মধ্যে তৎকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন, বিমান বসুর মতন মানুষ ছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যার ডাকে এই সভা হয়েছিল, তারকে সাক্ষ্য প্রমাণের জন্য সুশান্ত চট্টোপাধ্যায় একবারও ডাকেননি। এখানে মদন মিত্র থেকে শুরু করে 44 জনকে ডাকা হয়েছিল। দীর্ঘ শুনানির পর সল্টলেকে সুশান্ত চট্টোপাধ্যায়ের মানে কমিশনের একটা অফিস তৈরি হয়েছিল ইন্দিরা ভবনে। দীর্ঘ দিন শুনানির পরে যে প্রতিবেদন রেখেছিল, সেই প্রতিবেদন কখনোই মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি প্রতি বছর 21শে জুলাই শহীদ স্মরণ পালন করেন, সেই শহীদদের কেন মরতে হয়েছিল, কেন গুলি চালনা হয়েছিল, তা নিয়ে যে কমিশন তৈরি করেছিলেন আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে, সেই কমিশনের রিপোর্ট দিনের পর দিন তিনি আটকে রেখেছিলেন, প্রকাশ করতে দেননি, ট্রাঙ্কবন্দি করে রেখেছিলেন। কেন জানেন? আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় সবটা খুলে বলে দিয়েছে। সারাংশের মধ্যেই সবটা লুকিয়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে ছিলেন মনীশ গুপ্ত। মনীশ গুপ্ত ছিলেন ওই গুলি চালনার সময় স্বরাষ্ট্র সচিব। স্বরাষ্ট্র সচিব দায়বদ্ধ হওয়ার সম্ভাবনা। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় মনীশ গুপ্ত বিদ্যুৎ মন্ত্রী, তাকে দায়বদ্ধ হতে হতো যদি ওই কমিশনের রিপোর্ট আদালতে যেত বা বিচার প্রক্রিয়া শুরু হতো। সেই কারণেই তদন্ত কমিশনের রিপোর্টটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ থুতু ফেললে নিজের গায়েই লাগতো। আরেকটা বিষয় আমি বলবো, মনীশ গুপ্ততে একটা জিনিস আমি শুধু স্যার জেনে নেবো আপনার থেকে, তাকেই তো মন্ত্রী করে দিয়েছিলেন। সেইটাই তো বললাম, বিদ্যুৎ মন্ত্রী। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো যে এই কমিশন যারা শহীদ হয়েছিলেন তাদেরকে শহীদ বলতে বলেছেন। শহীদ যারা হয়েছিলেন তাদেরকে 25 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছিল। 25 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার রিকমেন্ডেশন করেছিল। আপনারা শুনলে দুঃখ পাবেন। নিষ্ঠুর মমতা বন্দ্যোপাধ্যায়, কতটা নিষ্ঠুর মমতা বন্দ্যোপাধ্যায় যে তার নিজের শহীদদের, তিনি সরকারের প্রধান, খেলা মেলাতে কোটি কোটি টাকা খরচা করতেন। সেই খেলা মেলায় কোটি কোটি টাকা খরচা যিনি করতেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় শহীদদের 25 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, দিয়েছিলেন মাত্র 1 লক্ষ টাকা। দিয়েছিলেন 1 লক্ষ টাকা। হায় রে, এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর! শহীদ দিবসের নাম করে
উনি আসলে নিজের রাজনীতি করতেন। তিনি ভোটের রাজনীতি করতেন, নির্বাচনী রাজনীতি করতেন। শহীদদের প্রতি তার সামান্যতম যদি দায়বদ্ধতা থাকতো, তাহলে সুশান্ত কমিশনের যে রিপোর্ট সেটা মেনে নিতেন, যে 25 লক্ষ টাকা করে আমি সরকারে আছি, আমি খেলামেলার জন্য এত টাকা খরচা করি, আমি তাদের শহীদ পরিবারগুলোকে 25 লাখ টাকা দেই, না দিয়ে কৃপণ আমি আপনি দেখালেন 1 লাখ টাকা করে দিয়েছেন। আর যারা আহত হয়েছিলেন, কমিশনের সুপারিশ ছিল 5 লাখ টাকা করে দিতে হবে, 5 লাখ আহতদের। অর্থাৎ 1993 সালের 21শে জুলাইয়ের মহাকরণ ঘেরাওয়ের যে ডাক, সেই ডাকে যারা আহত হয়েছিলেন পুলিশের গুলিতে বা অন্য কোনো কারণে, তাদেরকে 5 লাখ টাকা করে দেওয়ার কথা বলেছিলেন। আপনারা সেখানেও কষ্ট পাবেন শুনলে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যারা খেলা মেলা এত টাকা খরচা করে, তাদের নিজেদের শহীদ, তাদের নিজেদের আক্রান্ত হওয়া মানুষদেরকে, যাদেরকে 5 লাখ টাকা দেওয়ার কথা ছিল, দিয়েছিল মাত্র 15,000 টাকা। 15,000 টাকা। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্র, এই হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা, এই হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিষ্ঠুরতা। শহীদ দিবস কেবল তার কাছে একটা রাজনৈতিক মঞ্চ ছিল। শহীদ দিবস তার কাছে কেবলমাত্র ভোটের রাজনীতির জন্য ব্যবহারের মঞ্চ ছিল। এরকম একটা অবস্থায় আমি মনে করি বিধানসভার দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সুশান্ত চট্টোপাধ্যায়ের কমিশন, মানে 21শে জুলাই কমিশনের রিপোর্ট পেশ করে এক ঢিলে 5 পাখি মেরেছে। প্রথম, যেটা সর্বস্তরে উনি স্বীকৃতি পাবেন, সর্বস্তরে উনি প্রশংসিত হবেন যে তিনি রাজধর্ম পালন করেছেন। আপনার আমার ট্যাক্সের টাকায় যখন কমিশনের রিপোর্ট হয়, সেই রিপোর্ট কোনো ব্যক্তিগত রিপোর্ট নয়। ট্যাক্সের টাকায় যে রিপোর্ট হয়, সেই ট্যাক্সের টাকায় সেই রিপোর্ট জনগণেরও জানার অধিকার থাকে। শুভেন্দু অধিকারী মহাশয় এই লুকোনো রিপোর্টটা জনসমক্ষে এনে তার সরকারের তরফ থেকে তিনি রাজধর্ম পালন করেছেন এবং স্টেটসম্যানশিপ হিসাবে অনেক দূর উপরে উঠে গেলেন। অর্থাৎ রাজনৈতিক নেতা হিসাবে তার ব্যক্তিত্ব কয়েক গুণ বেড়ে গেল আজকে তার এই সিদ্ধান্তের ফলে। দ্বিতীয় ঢিলটা তিনি মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন, এই মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি এই কমিশনকে তথ্য দিয়ে সাহায্য করেননি। তিনি কোনোভাবেই কমিশনকে সহযোগিতা করেননি, নিজেও সাক্ষ্য হিসাবে উপস্থিত ছিলেন না। ফলে বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় কমিশন পরিষ্কার বলেছে, সরকারের থেকে উপযুক্ত তথ্য না পাওয়ার ফলে এই সমস্যাটা কয়েক গুণ বেড়েছে। অর্থাৎ তাদের প্রতিবেদন চূড়ান্ত লজিক্যাল কনক্লুশনে আসতে পারেনি, অর্থাৎ পুরোটা মানুষের সামনে তুলে ধরা যায়নি। তদন্তটা অসম্পূর্ণ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের অসহযোগিতার জন্য, তথ্য তিনি দেননি। এবং মানে একই সাথে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আয়োজক ছিলেন এই সভার। তিনি সাক্ষী কেন দিলেন না? আমাদের প্রশ্ন, কেন সাক্ষী দিলেন না আপনি? তার মানে পুরোটাই নাটক ছিল, শুধুমাত্র কমিশন খেলা ছিল। বাস্তবে এই রকম ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে সত্য উঠে আসুক তিনি চাননি। তিনি চেয়েছিলেন কেবলমাত্র রাজনীতি করতে। স্যার, আজকে যদি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী না হতো, আমরা তো জানতেই পারতাম না, বাংলার মানুষ তো জানতো। এবং একই সাথে শুভেন্দু অধিকারীর তৃতীয় যে মানে ঢিলটা, 3 নম্বর ঢিলটা হলো যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস একাধিক গোষ্ঠীতে বিভক্ত। কালীঘাটপন্থী তৃণমূলী, ঋতব্রত বিজেপি নিয়ন্ত্রিত ঋতব্রতপন্থী তৃণমূলী, তারপর এনসিপিআই মানে অর্থাৎ এনডিএ শরিক কাকলিদের তৃণমূলী, আর অন্যদিকে কংগ্রেস। এমন একটা দিন আগামীকাল 21শে জুলাই, তার আগের দিন এই রিপোর্ট পেশ করে
শুভেন্দু অধিকারী প্রমাণ করে দিলেন যে শহীদদের নামে এরা সবাই খেলা করছে। কালকেও যে এরা যাচ্ছে, এদের শহীদ তর্পণ করবার কোনো নৈতিক অধিকার নেই। তার কারণ এরা যারা তৃণমূলে ছিল এতদিন, তৃণমূল থাকাকালীন এরা কি উদ্যোগ নিয়েছিল এই রিপোর্ট পেশ করবার প্রশ্নে বা ক্ষতিপূরণ দেবার প্রশ্নে। ফলে এরা যে ঘরেই যাক, যে পন্থী হোক, যে শিবিরেই থাকুক, আসলে তৃণমূল মানেই যেমন চোর, তেমনি তৃণমূল মানেই হলো অন্যায়, অবিচার, অত্যাচারকে ঢেকে রাখার একটা যন্ত্র। না হলে মমতা বন্দ্যোপাধ্যায় আটকে রেখেছিল। আপনাদের শহীদদের প্রতি যদি এত আবেগ থাকে, আজকে যেটা ফিরাদ হাকিম বলছে আবেগের কথা, আমরাও শহীদ হতে পারতাম। যারা শহীদ হয়ে গেছে তাদের জন্য যদি সত্যি আপনার আবেগ থাকে, তাহলে আপনি সরকারের থেকে সেই রিপোর্ট ছিনিয়ে নিতে পারতেন। আপনি সরকারকে বুঝিয়ে দিতে পারতেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দিতে পারতেন যে ওই রিপোর্ট জনসমক্ষে না এলে বা বিধানসভার টেবিল না হলে আমরা আপনার সাথে নেই। আজকে যে বিদ্রোহটা করেছেন ববি হাকিম, আজকে যে বিদ্রোহটা আপনারা দেখাচ্ছেন, অরূপ বিশ্বাস, আপনারা যে বিদ্রোহ আজকে করে মমতার থেকে বেরিয়ে এসছেন, সেদিন কেন করেননি? সেদিন কেন বলেননি শহীদের জন্য, শহীদের রক্ত মর্যাদা দেবার জন্য এই রিপোর্ট পেশ করতে হবে, না হলে আমরা আপনার থেকে সরে যাব? আজকে যখন ক্ষমতা হারিয়েছে তখন আপনারা নানা গল্প সাজাচ্ছেন, নানা গল্প সাজিয়ে নিজেদের সম্পত্তি বাঁচানোর জন্য ঋতব্রত শিবিরে যুক্ত হচ্ছেন, যাতে করে শাসক না ধরে। কিন্তু শুভেন্দু অধিকারী যে মাস্টার স্ট্রোকটা দিল, তৃণমূল কংগ্রেস যে তিনটে ভাগে ভাগ হয়ে আছে, সেটা আরো খান হবে এই রিপোর্ট আসার পরে। একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুরি করবে, ঋতব্রত করবে মমতার বিরুদ্ধে, মমতা করবে ঋতব্রতর বিরুদ্ধে, ঋতব্রত করবে কাকলির বিরুদ্ধে। এরা এখন নিজেদেরকে নিয়েই ব্যস্ত থাকবে। আর দূরের থেকে শুভেন্দু অধিকারী মুচকি হাসবে, দূরের থেকে বিজেপি হাসবে, কারণ তাদের শাসন কার্য পরিচালনা করা অনেক সহজ হবে। চতুর্থ ঢিলটা মেরেছে বামেদের বিরুদ্ধে। কারণ আপনারা জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা হারানোর পর, 26-এ ক্ষমতা তৃণমূল হারানোর পরে একমাত্র মাঠে ময়দানে যতটুকু বিরোধী হিসাবে উঠে আসছে, খুব কম, সেটা হলো বাম কংগ্রেস। এবং বাম কংগ্রেস কখনো কখনো জাতীয় স্তরে সহযোগিতায় যাচ্ছে, রাজ্যেও কখনো যায়। ফলে বামেরা কিভাবে এই রকম একটা গণ আন্দোলনে অত্যাচার করেছিল, পুলিশের গুলি চালিয়েছিল 1993 সালের 21শে জুলাই, এবং তাতে কিভাবে মানুষ মারা গেছিল, এই রিপোর্টে সেই কথা আছে। ফলে এখন বামেরা বিরোধী নেতা হিসাবে যখন, বিরোধী দল হিসাবে যখন আন্দোলনে যাবে, তখন প্রতি মুহূর্তে শুভেন্দু অধিকারী মনে করিয়ে দিবে যে তোমাদের সময় তো গুলি চলতো, আমরা তো কেবলমাত্র নিয়ন্ত্রিত করছি তোমাদেরকে। তোমাদের সময় তো তোমরা গুলি করে 13 জনকে মেরেছিলে, তোমরা যে বিরোধী দল, তোমাদেরকে তো কাজ করতে দিচ্ছি। অর্থাৎ এখানেও যেন বামেদেরকে নিয়ন্ত্রণ করবার একটা সুযোগ এই রিপোর্ট প্রকাশের মধ্য দিয়ে শুভেন্দু অধিকারী পেয়ে গেলেন। 5 নম্বর, সবচেয়ে গুরুত্বপূর্ণ, শহীদ ছিল মমতার, শহীদ হচ্ছিল ঋতব্রতর, শহীদ কখনো হয়ে যেতে পারে কাকলি ঘোষ দস্তিদার। কিন্তু আজকের প্রতিবেদন পেশ করবার পর সব শহীদ শুভেন্দু অধিকারীর কাছেই থাকবে। কারণ দিনের শেষে বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলে দিলেন, যে সমস্ত শহীদ পরিবার আছেন তারা প্রয়োজনে আমাদের সরকারের সাথে যোগাযোগ করতে পারেন, আপনাদের ক্ষতিপূরণ নতুন করে ভাবতে পারি, তদন্ত নতুন করে ভাবতে পারি। অর্থাৎ যে শহীদরা বছরকে বছর মমতার পেছনে ঘুরেছে ন্যায় বিচার পাওয়ার জন্য, আজকে সেই শহীদরাই শুভেন্দু অধিকারীর কাছে আসবে না তার কোনো নিশ্চয়তা নেই। আসবে, এটাই স্বাভাবিক, ন্যায় বিচার পাওয়ার জন্য। যেমন করে তমান্নার মা দরজায় দরজায় ঘোরার পরে শুভেন্দুর কাছে এসে ন্যায় বিচার পাচ্ছেন, যেমন করে
কাকদ্বীপের ওই দুই দম্পতি যাদেরকে পুড়িয়ে মারা হয়েছিল, বলা হয়েছিল বিদ্যুতের তারে পিষ্ট হয়ে মারা গেছে, মিথ্যে কথা, তারা যেমন ন্যায় বিচার পাচ্ছেন, তার ছেলে যেমন ন্যায় বিচার পাচ্ছেন, আনিস খানের পরিবার যেমন ন্যায় বিচারের জন্য মুখ্যমন্ত্রীর কাছে এসছেন, অভয়ার মা যেমন মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে আছেন ন্যায় বিচারের জন্য, বারুইপুরের যারা তারা ন্যায় বিচারের জন্য আছেন, বরুণ বিশ্বাস তার পরিবার যেমন তাকিয়ে আছে ন্যায় বিচারের জন্য, ঠিক তেমনিভাবে 21শে জুলাই যে 13 জন শহীদ হয়েছিলেন সেই শহীদ পরিবারও কিন্তু এখন তাকিয়ে থাকবে শুভেন্দু অধিকারীর দিকে ন্যায় বিচারের জন্য, ক্ষতিপূরণের জন্য তো বসেই। ফলে এক ঢিলে শুভেন্দু অধিকারী 5 পাখি মারলেন। রাজ্য রাজনীতিতে এত বড় নেতা সাম্প্রতিককালে আর আসেনি। সবচেয়ে রাজনীতির আঙিনায় পশ্চিমবাংলায় আক্ষরিক অর্থেই বৃহৎ নেতা, বড় নেতা, তার প্রকাশ নানা সময়ে নানাভাবে প্রকাশিত হচ্ছে। আমরা প্রিয়রঞ্জন দাস মুন্সিকে দেখেছি, অত্যন্ত শার্প নেতৃত্ব ছিলেন। আমরা এবিএ গনি খান চৌধুরীকে দেখেছি, প্রণব মুখার্জিকে দেখেছি। কিন্তু রাজ্য রাজনীতিতে আমরা বামেদের তরফ থেকে অনিল বিশ্বাসকে দেখেছি, অত্যন্ত সূক্ষ্ম মস্তিষ্কের চাল দিতে পারতেন। সমস্ত নেতৃত্বকে ছাপিয়ে রাজনীতির আঙিনায় শুভেন্দু যে 1 নম্বর, বিধানসভায় দাঁড়িয়ে আজকে সেটা প্রমাণ দিলেন।